দর্শক বন্ধুরা, 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর পরিবর্তনের সময়কাল শুরু হচ্ছে। বিভিন্ন গ্রহের অবস্থান এবং মকর রাশির ক্ষেত্রে কিছু অদ্ভুত সংযোগ এমন কিছু পরিবর্তন আনতে চলেছে যা আপনার জীবনের বিভিন্ন দিকে গুরুত্বপূর্ণ বিকাশ ও রূপান্তর আনতে চলেছে। কিন্তু প্রথমে আপনাকে জানতে হবে, এই যে বিকাশবাদ আপনার জীবনে শুরু হতে চলেছে তার জন্য আপনি কতটা প্রস্তুত। জীবনে ভালো সময় খারাপ সময় দুইই আসে, কিন্তু যেহেতু মানুষ নিজেই তার খারাপ নিয়ে একটু বেশি সচেতন, তাই এমন অবস্থায় কি হয়, ভালোগুলো আর চোখে পড়ে না। একবার খারাপ লাগা শুরু হলেই যেন সব কিছুতেই খারাপ দেখতে পাওয়া যায়। আর মানুষের ভাবনাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। তো ভাবনাই যদি পরিষ্কার না হয় তাহলে কিভাবে নতুন পথে অগ্রসর হওয়া যাবে? আপনি যদি এই শনি বকরি নিয়ে বিভিন্ন মতের পর্যবেক্ষণ করেন তবে সরাসরি দেখতে পাবেন এই শনি বকরি জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ ফলাফল প্রদান করছে। ফলে কি হয়, সেটাই মানব মস্তিষ্ক বারবার ভাবতে থাকে যে খারাপটা কি, কিন্তু মানব মস্তিষ্ক কোনোভাবেই ব্যাপারটিকে সূক্ষ্ম এবং গভীরভাবে দেখতে পান না। বিশেষ করে সেই সকল জাতক জাতিকারা যারা কিনা সহজেই রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এবং কুমোহের শিকার হন। কেউ কিছু একটা বললে সাথে সাথেই ভাবনা চিন্তা শুরু হয়, সে যা বলল সেটা কি কোনো অপমানজনক কথা, তারই উদ্দেশ্যে। আবার কখনো সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু একটা পোস্ট করলে সেটাও নিজের গায়ে মেখে নেওয়া যে সে যেটা পোস্ট করেছে সেটাই যেন জাতক জাতিকার উদ্দেশ্যেই বলা হচ্ছে। বিশেষ করে এইরকম ব্যক্তি কিন্তু একটি বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হন, কারণ তার মধ্যে গভীরভাবে কোনো বিষয়কে পর্যবেক্ষণ করার যে শক্তি সেটা দীর্ঘ সময় অব্যবহৃত থাকার ফলে ঘুমন্ত অবস্থায় থাকে। আবার শক্তিটি কিছু অংশে সামাজিক ও সাংসারিক দুর্বলতা চাপে পড়ে খারাপভাবে ব্যবহৃত হয়। কিন্তু একবার যদি সেই শক্তিকে পূর্ণরূপে জাগ্রত করা যায় তবে অবশ্যই সমস্ত মতের সূক্ষ্মতা সম্বন্ধে জাতক জাতিকা অবগত হন, জানতে পারেন যে এই বকরি শনিকে কিছু মত খারাপ কেন বলছে এবং তা জেনে যাওয়ার ফলে নিজের বুদ্ধি কৌশল ব্যবহার করেন, নিজের কর্ম যথার্থ রূপে সম্পাদন করতে পারেন। কিন্তু যেসব জাতক জাতিকা সেই শক্তিকে পূর্ণরূপে জাগিয়ে রেখেছেন, যে শক্তির ব্যবহার কোনো তুচ্ছ কাজে ব্যবহার করেন না, কে কি বলল, কে কি লিখলো, কার উদ্দেশ্যে বলল, এই সমস্ত বিষয়গুলোকে উপেক্ষা করে আসল বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করেন যে এবার কি করণীয়, কি করলে আরো ভালো থাকা যায়, নিজের উপার্জন ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, কর্মক্ষেত্রে কিভাবে নিজের বুদ্ধিযুক্ত কাজ করে নিজেকে সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন। তবে চিন্তা নেই, শনি বকরিকে কেন কোনো মত খারাপ বলছে, আজ আমরা সেটাই সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করব। দেখুন, শনিদেব এই মুহূর্তে আপনার তৃতীয় ঘরে অবস্থান করছেন এবং আপনি আপনার পরিকল্পনার ওপর বারংবার সন্দেহ করে ফেলছেন এবং ভুল ভ্রান্তি আসছে। ভাবছেন যে পথে আপনি অগ্রসর হচ্ছেন সেটি আপনার জন্য লাভকারক হবে না পরে গিয়ে কোনো সমস্যা আসতে পারে। এখানে পথ অর্থে যা আপনি নিজের ভালোর জন্য করতে চলেছেন, যে কোনো পরিকল্পনা হতে পারে। এবার আপনার পরিকল্পনা কি আছে তা নিশ্চয়ই আপনার চাইতে বেশি ভালো কেউ জানে না। শুধু প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার বাস্তবায়ন করার আগে গভীরভাবে চিন্তা করুন যে তা করার ফলে কি কি সমস্যা আপনার আসতে পারে, সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা আপনার কাছে আছে কিনা, অন্য কারোর কাছে সাহায্য নিতে হতে পারে কিনা। এবার পরিকল্পনা যদি গোপন হয় তাহলে আপনি তো সেই সমাধান অন্য কারোর দ্বারা নিতে পারবেন না, কারণ কি কারণে সেই সমস্যা হলো সেই ব্যক্তি জানতে চাইতে পারেন, আবার তা আপনি বলেও ফেলতে পারেন, ফলে তাতেও সমস্যা। আবার অনেক সময় সমস্যা এমন যে সমাধান আপনার আশেপাশে নেই, তো সেগুলি বিশ্লেষণ আগে করা দরকার যে আপনি যে পরিকল্পনা করেছেন সেটি সব দিক থেকে গুছিয়ে করেছেন না এখনো বাকি আছে। আর যদি বাকি থাকে তবে এমনিতেই আপনি সেই পথে এগোতে পারবেন না, বাধা আসবেই। তাই আগে সমস্ত কিছু গুছিয়ে নিন যাতে সেই বিষয়টি আরও পোক্ত হয়। এই সময়টিতে আপনি আপনার পরিকল্পনাকে আরও গুছিয়ে রাখতে পারেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই কিন্তু আপনাকে অন্তত 10 বার ভাবতে হবে যে কোথায় কোথায় সমস্যা আছে। সেটা সমাধান না করা পর্যন্ত সেই পরিকল্পনায় হাত দেওয়া যাবে না, এই বিষয়টি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ এই বকরি শনির যে নির্দেশ সেটা হচ্ছে আপনি তো আপনার কাজ করছেন ঠিকই, ফল মিলছে, কিন্তু ঠিক যে সময়ে আপনি সেই ফলটা চাইছেন সেই সময় কিন্তু সেই ফল আপনি পাচ্ছেন না। কখনো কখনো আপনার পুরনো কর্মের ফল আপনি পাচ্ছেন, যেমন আপনি 1 বছর আগে যা করেছেন তার ফলাফল এখন পাচ্ছেন। আবার কখনো এমন কিছু ঘটে যেটা বুঝতে আপনার অনেক সময় লেগে যায়, সেটা উপকার না অপকার। কর্মফল বিলম্বিত হতে পারে, ঘুর পথে আসতে পারে, কিন্তু কর্ম ছাড়া কিন্তু কিছুই আসবে না। এই সময় কর্ম থামিয়ে নয় বরং ধীরে স্থিরে ভাবনা চিন্তা করে এগোতে হবে, তাহলে কিন্তু শনিদেব শেষে আপনাকে প্রাপ্য পুরস্কার অবশ্যই দেবেন। এই সময় সমস্ত দিক আপনাকে খেয়াল রাখতে হবে। সাহস, আত্মবিশ্বাস আসবে, কিন্তু তৎক্ষণাৎ ফল নাও আসতে পারে, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। নবম ঘরে যখন শনিদেবের দৃষ্টি রয়েছে
অতএব গুরুর উপদেশ শোনার দরকার আছে, কিন্তু সঠিক গুরু কে সেটা কিন্তু বোঝা এই সময় কঠিন হতে পারে। সেটা কিন্তু ভালোভাবে চিন্তন করতে হবে, কারণ এই সময় কিন্তু আপনি ধর্মের নাম করে বিভ্রান্ত হতে পারেন। সেটার দিকে কিন্তু খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে। মনে রাখবেন, বকরি গ্রহ স্বরাশির মতোই শক্তিশালী। যখন কর্মফলদাতা বকরি হন, কর্মের যে ফল সেটা কিন্তু ঘুর পথে আসতে থাকে। তাই কখনো কখনো সেই কর্মফল আসতে একটু দেরি হয়। এই সময় সব থেকে বেশি প্রয়োজন আত্মসমীক্ষা, পুরনো সংশোধন, নতুন উপলব্ধি। তাই জীবনে পরিবর্তন আনার আগে প্রথমেই চিন্তা ভাবনায় পরিবর্তন আনা প্রয়োজন হবে। অঙ্ক বইতে অঙ্কের উদাহরণ থাকে, কিন্তু সেই উদাহরণ যে প্রশ্নপত্রে আসবেই তার সম্ভাবনা অনেক কম, কারণ সেগুলো থাকে অঙ্কের প্রকৃতি বোঝাতে, যে কিভাবে সেই অঙ্কগুলো কষা হবে। ঠিক তেমনভাবেই মানুষের জীবনে ভালো খারাপ বলতে কয়েকটি উদাহরণ মাত্রই পর্যাপ্ত মনে হয়। বেশ কয়েকটি চিন্তা ভাবনা মনের মধ্যে ঘুরপাক খায়, যা কিছুতেই ছাড়তে চায় না, আর সেগুলোকে পর্যাপ্ত বলে মনে হয়। ঠিক যেমন বর্ষা ঋতুতে আপনার বাড়ির আশেপাশে আগাছা গাছের জন্ম হয়, যখন সেগুলো আপনার জানালার সামনে ঢলে পড়ে, আলো বাতাস আসতে দেয় না। আবার যখন বাগানে আগাছার জন্ম হয়, ভালো ভালো ফুল ফলের গাছকে ঢেকে ফেলে, ভালো গাছের মাইক্রোভিটামিনগুলি শুষে শুষে খায়, বাড়ির মধ্যে একটা স্যাঁতসেঁতে ভাব তৈরি করে, তখনই আপনি সেই আগাছা ছেঁটে ফেলতে চান, কিন্তু সেই আগাছার মূল শিকড়টিকে উপেক্ষা করেন। ফলে আবার সেই আগাছার জন্ম হয়। তেমনভাবেই সেই সব নেতিবাচক বা নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ওই আগাছার মতো, আলো বাতাসের মতো বেশ কিছু ভালো সম্ভাবনাগুলিকে দেখতে দেয় না। অবশ্য বর্ষা চলে গেলে অনেক আগাছা এমনিতেই শুকিয়ে যাবে। ঠিক যেমন জীবনের ভালো সময় এলে খারাপ সময়কে কিছুদিনের জন্য ভুলে যাওয়া যায়, কিন্তু মূল শিকড় তখনও মাটিতেই থেকে যায়। আর নেতিবাচক চিন্তাভাবনাগুলো ভালো সময়ের চাপে চাপা পড়ে কিছুদিন হয়তো মনে পড়ে না, কিন্তু যখনই সেই ভালো সময় শেষ, তখনই আবার তারা জেগে ওঠে। তাহলে সেই আগাছা রোদ, হাওয়া, বৃষ্টিতেই গজিয়ে ওঠে। ঠিক যেমন বারবার ভালো চাইতে গিয়ে মানুষকে মানসিক কষ্ট ভোগ করতে হয়, আর সেই ভালোটাই একদিন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। অকস্মাৎ খারাপ আপনার ভালো সম্ভাবনাগুলিকে নিজের মধ্যে আকর্ষিত করে। ঠিক যেমন আপনার জানালায় আলো বাতাস আসতে পারে না, বাগানের ফুল ফলের গাছগুলি আস্তে আস্তে কুঁকড়ে যায়, কিন্তু ভুলে যাবেন না, আপনি আপনার মনের মধ্যে যে ভাবনাগুলিকে বাঁচিয়ে রেখেছেন, তা হোক ভালো বা খারাপ, সেগুলোই যথেষ্ট নয়। তার বাইরেও কিছু ব্যাপার আছে, আবার গভীরেও কিছু আছে। তাই আমাদের আজকের এই প্রতিবেদনে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনি একেবারেই খেয়াল করেননি, আর এই গোচর ফলই আপনাকে একটি বেসিক ধারণা দেবে, যার ফলে আপনারা জীবনের নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে জীবনকে আরও একটু সুখী ও স্বচ্ছন্দ করে রাখতে পারেন। আর সেই আগাছারূপী চিন্তা ভাবনাগুলিকে ছেঁটে ফেলে কিছু সুগন্ধি ফুল গাছরূপী ভাবনা মনের মাটিতে রোপণ করতে পারেন। আর বাদবাকি যে শতাব্দী প্রাচীন দেওয়ালকে বটবৃক্ষের শিকড় সম্পূর্ণ করতলগত করে ফেলেছে, সেই দেওয়ালের আর কি মেরামত হবে? কিন্তু যে দেওয়ালে নতুন পরগাছার জন্ম নিচ্ছে, সেই পরগাছা ছেঁটে ফেলাটাই উত্তম হবে। কি বলেন? দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে গত 29 মার্চ 2025 আপনার রাশি অধিপতি শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছেন। অর্থাৎ এই মুহূর্তে শনিদেবের অবস্থান আপনার তৃতীয় ঘরে, যার ফলে মকর রাশির যেসব জাতক জাতিকারা গত 2-1 বছর ধরে কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন কিন্তু নিতে পারছিলেন না, তাই এবারে সফল হতে দেখা যায়। এই জুলাই মাস থেকেই ভালো কোনো উদ্যোগ, যেটা হতে পারে কোনো ব্যবসায়িক উদ্যোগ বা অন্য কিছু, তবে একটু ধীরে চলো নীতি অবলম্বন করলে এই সময় আরো অনেক নতুন সম্ভাবনা জাগ্রত হতে পারে। কারণ গত 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় থাকবেন। আর বক্রী শনি নির্দেশ করে আগামী 138 দিন কোনো বড় বিনিয়োগ নয়। যদি এরকম কোনো পরিকল্পনা ছিল তো অবশ্যই পুনর্বিবেচনা করবেন, আর এখনকার মতো এই বিষয়টিকে স্থগিত করতে পারেন। সুযোগ আসবে, ওই অর্থ আপনি পরে হলেও ইনভেস্ট করতে পারবেন, যার ফলে আপনি ভবিষ্যতে আরো লাভবান হতে পারবেন। অনেকেই এমন আছেন যারা এই সমস্ত ব্যাপারে খুব তাড়াহুড়ো করতে যান, ফলে একটা বড় খরচা করে বসেন, কিন্তু দেখা যায় ব্যবসায় খুব একটা প্রফিট হচ্ছে না। অবশেষে একটা চাপা দুঃখ মনের মধ্যে তৈরি হয় যে ব্যবসা শুরু করলাম কিন্তু কোনো কাস্টমারই নেই। খরচ করে রুম করলেন, ভালো ডিজাইন করলেন, বেশ মডিউলার টাইপ একটা ব্যবসায় আপনি বড় একটা অংশ বিনিয়োগ করে ফেললেন, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে আপনি যে পণ্যটি বিক্রি করবেন সেই পণ্যের চাহিদা সেই অঞ্চলে নেই বললেই চলে। আর আপনার কাছে জিনিসপত্রের দামও বেশি, কারণ আপনার ব্যবসার পেছনে অনেক টাকা খরচ হয়েছে, তো সেসব আবার তুলতে হবে, তো না হলে তো আপনার লোকসান। অবশ্য বর্তমান সময়ে ব্যবসার একটা নতুন রীতি তৈরি হয়েছে, প্রথমে দর্শনেই মুগ্ধ হও, পরে গুণ বিচার করো। তবে যদি এটাকে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, এটা খুব একটা খারাপ ব্যাপারও নয়। অনেকেরই শখ থাকে যে এমন একটা ব্যবসা করব যেটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে,
যদি সেটা চিটেগুড়ের ব্যবসাও হয়, কিন্তু অবশ্যই আপনাকে আপনার অঞ্চল সম্পর্কে বিশেষ খেয়াল রাখতে হবে যে সেখানকার মানুষগুলো হলেন আপনার টার্গেটেড কাস্টমার, আর মাঝে মাঝে বাইরের কিছু। তবে আপনার এলাকার লোকেরা কি কেনেন, কোথায় কেনেন, তার দাম কত, আর আপনি সেই সব পণ্য কত দামে বিক্রি করতে পারবেন, এই ব্যাপারে আপনাকে একটা সম্যক ধারণা রাখতেই হবে। কোথায় কোন জিনিস বেশি চলবে, এইসব ভাবনা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। একটি উদাহরণ দিয়ে যদি বোঝাতে যায়, একটি শ্রমজীবী মানুষের এলাকায়, অর্থাৎ যে এলাকায় এমন মানুষের বসবাস যারা কিনা দিন আনেন দিন খান, শিক্ষাও যেখানে পর্যাপ্তভাবে পৌঁছায়নি, তো আপনি সেখানে খুললেন বইয়ের দোকান, শিক্ষার কাজে ব্যবহৃত অনেক জিনিস আপনি রাখলেন। কিন্তু এসব করে কি হলো? আপনি বসেই রইলেন। কখনো কখনো দূর থেকে কেউ এসে কিছু নিয়ে গেলেন, কিন্তু যে আড়ম্বর দিয়ে আপনি শুরু করেছিলেন তার মানে বিক্রি আপনার হলো না বললেই চলে। এটা তাদের জন্য ভালো যারা সময় কাটানোর জন্য একটা ব্যবসা খুলে বসেছেন, একসময় দু হাতে ইনকাম করেছেন, অনেক টাকা পয়সা আছে, কিন্তু খরচা করার কোনো কারণই নেই, তাই খুলেছেন। কিন্তু যারা এই ব্যবসাটিকে প্রধান কর্ম হিসেবে বেছে নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেই হবে। যেমন সেই রকম এলাকায় রকমারি নুনঝাল খাবারের ব্যবসা দারুণ চলবে, যেমন লো বাজেট রেস্টুরেন্ট, বেকারি, চানাচুর কারখানা, চপ সিঙ্গারা, জিলিপি, একটু ঘুগনি মুড়ি, চাট ভান্ডার, ফুচকা, বিভিন্ন ফাস্টফুড, তাছাড়াও নন ফুড আইটেমসের মধ্যে কোনো প্লাস্টিক সামগ্রী যেমন খেলনাপাতি ইত্যাদির ব্যবসা কিন্তু খুব দারুণভাবে চলতে পারে, যার ফলে কিন্তু ভালো লাভের মুখ আপনি দেখতে পারেন। কিন্তু আপনি যদি এমন একটি এলাকায় রয়েছেন যেখানে অধিকাংশ ব্যক্তি মাসভিত্তিক বেতনে চাকরি করেন, তো সেখানে কি চলবে সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। অনেক কিছুই চলবে, কিন্তু টুকটাক ধার দিয়ে জিনিস দেওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে আপনাকে। এটা তো গেল ব্যবসা ও উদ্যোগের কথা। তবে যারা অনেকদিন ধরে একটি চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। তবে সেই সরকারি চাকরি চায় এমন ভ্রম থেকে কিন্তু দূরে থাকতে হবে, কারণ বকরি শনি এই ব্যাপারে হস্তক্ষেপ না করলেও সরকারি চাকরির আশীর্বাদ খুব কম মানুষকেই দিয়েছেন, আর যারা পেয়েছেন তারা বেশ বয়সকালে পেয়েছেন। তো এখন যদি আপনার বয়স 30 থেকে 40 বছর হয় এবং এখনো যদি আপনি পরিশ্রম করে চলেছেন একটি সরকারি চাকরির জন্য, মনের মধ্যে একটা জেদ আছে, কিন্তু অনেক পরীক্ষা দিয়েও যুক্ত হতে পারেননি, তো আপনাকে বুঝে নিতে হবে আর কয়েকটা বছরের জন্য সেই চাকরি করে আপনার কি হবে। আবার এটাও ভাবতে হবে আপনি যে চাকরির জন্য চেষ্টা করছেন সেটা কি আপনার শখের বিষয়, নাকি আপনি সেবা করার উদ্দেশ্যেই সেই সরকারি চাকরি পেতে চান। কারণ শনিদেবের প্রাথমিক নীতিই হচ্ছে যিনি তার যোগ্য। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমরা আপনাকে পিছু হটতে বলছি না, আপনি চেষ্টা চালিয়ে যান। যদি কোনো সংযোগ আপনার সহায় হয় তো আপনি আপনার পছন্দের সরকারি চাকরিটি অবশ্যই পাবেন। তবে তার পাশাপাশি এটাও বলবো, যদি দেখেন আপনি যে ক্ষেত্রে সরকারি চাকরি করবেন ভাবছেন সেই ক্ষেত্রে উপযুক্ত কর্মদক্ষতা বা শারীরিক বল আপনার আছে কিনা, আর যদি সেগুলো না থাকে তবে বৃথা চেষ্টা না করে এমন কোনো কর্মে নিযুক্ত হতে পারেন যেখানে অনেক অর্থের মুখ দেখা যায়। অর্থই তো আপনাকে আপনার শেষ বয়স পর্যন্ত আপনার সমস্ত চাহিদা পূরণ করবে। এবার আপনি যদি এমন একজন হন যার আগামী 3 পুরুষের অর্থনৈতিক সমস্যার কোনো ইঙ্গিত নেই, তো আপনি আপনার পথে এগিয়ে যেতে পারেন। কিন্তু যেসব জাতক জাতিকাদের আগের থেকেই অনেক দায়িত্ব আছে, বাড়ির প্রতি দায়িত্ব আছে, বিবাহিত বা অবিবাহিত, তো তারা সেই ভুলটি না করলে আশা করি অনেক সমৃদ্ধ হবেন। শুধু একটুকু খেয়াল রাখতে হবে কোনো দালালের চক্করে টাকা নষ্ট যাতে না হয়। তাছাড়া এই সময় আপনার সাহস চরমে থাকবে। তবে আগামী 138 দিন সাহসী পদক্ষেপ ধীরে ধীরে নিন, কারণ একেই তো শনিদেবের নীতি শনয় শনয় ধীরে চলো, আর তারপরে আবার তিনি বকরি, অর্থাৎ আরও একটু ধীরে। নতুন যোগাযোগ বৃদ্ধি হবে এই সময়, তাহলেও তাড়াহুড়ো কিন্তু একদম করা চলবে না, কারণ অতিরিক্ত তাড়াতাড়িতে ভুল মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে। শনিদেব একই সাথে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ অর্থের কর্তা। ফলে বকরি অবস্থায় আর্থিক বিষয়ে আপনাকে আরও একটু বিচক্ষণ হতে হবে, টুকিটাকি খরচায় লাগাম দিতে হবে। অবশ্যই আপনি জানেন যে বিন্দু বিন্দু জলে সিন্ধু, একই সাথে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার 5ম ঘরে, 9ম ঘরে এবং আপনার দ্বাদশ ঘরে, অর্থাৎ সন্তান, প্রেম, সৃজনশীলতায় ধৈর্য ধরতে হবে, সংযম দরকার হবে। ভ্রমণ হতে পারে, কিন্তু অনিশ্চয়তাও থাকতে পারে। অর্থাৎ এই আগামী 138 দিন কিন্তু আপনাকে সব দিকে একটু গুছিয়ে চলতে হবে, একটু সচেতন হতে হবে, তাছাড়া আর কিছুই না। শনি বক্রী অবস্থায় খুব খারাপও কিছু হয় না। শনিদেব আপনার রাশি অধিপতি, অর্থাৎ বেশি চিন্তা করার প্রয়োজন নেই। একটু সাবধানতা, সচেতনতা বজায় রাখুন, তাহলেই কিন্তু ধীরে ধীরে আপনি আপনার পথে অগ্রসর হয়ে যাবেন। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের আলো, সুশাসনের প্রতীক, আশীর্বাদের চিরন্তন ধারক। তিনি যেখানেই বসেন সেখানেই কোনো না কোনো উপায়ে জাগিয়ে তোলেন সম্ভাবনার এক আশ্চর্য শিকড়। এবারে বৃহস্পতি যখন মকর রাশির 6ষ্ঠ ঘরে, অর্থাৎ রোগ, ঋণ, শত্রুতার ঘরে বিরাজ করছেন, তখন প্রথম দর্শনে মনে হতে পারে তিনি যেন এক কঠিন কিছু পাঠ শেখাতে এসেছেন। কিন্তু যদি গভীরে তাকান দেখবেন তিনিই সেই গুরু যিনি প্রতিকূলতার মধ্যেও সম্ভাবনার আলো খোঁজেন।
এখানে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ও তৃতীয় ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, অর্থাৎ আপনাকে শিখিয়ে চলেছেন আত্মসংযম, অনুশাসন এবং ইতিবাচক প্রয়াসের পথ। এমন সময় যখন জীবনের দায়িত্ব বাড়ছে, কর্মক্ষেত্রে চাপ থাকছে, তখনও যদি আপনি আপনার উপর বিশ্বাস রাখেন, তাহলে এই বৃহস্পতি আপনাকে সেই সমস্ত দায়িত্ব সামলানোর শক্তি দিচ্ছেন। দেবগুরুর দৃষ্টি রয়েছে আপনার দশম ঘরে, আপনার কর্মক্ষেত্রে। এই দৃষ্টি বলে তুমি কাজ করছো না, তুমি কর্তব্য পালন করছো। হয়তো আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন, হয়তো ফল দেরিতে আসছে, তবুও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার প্রতিটি সৎ প্রচেষ্টা আগামী দিনে স্থায়ী ভিত্তি গড়বে। আপনি যদি আত্মবিশ্বাস ধরে রাখেন, তবে এই সময়ের মধ্যেই আপনার পরিচয় প্রতিষ্ঠিত হবে একজন নিষ্ঠাবান কর্মী এবং দক্ষ নেতৃত্ব হিসাবে। আবার দেবগুরুর দৃষ্টি যখন আপনার দ্বাদশ ঘরে রয়েছে, সব হারানো মানেই হার নয়, কিছু ছেড়ে দেওয়া মানেই নিজেকে খালি করা, যাতে নতুন কিছু আসতে পারে। তাই আপনি যদি এই সময়ে অতীতের কিছু ছেড়ে দিতে বাধ্য হন, কিছু অর্থ ব্যয় হয়, কিছু সম্পর্ক থেকে দূরে যেতে হয়, তবুও জানবেন এগুলো কোনো দণ্ড নয়, বরং মানসিক মুক্তির পথ। বৃহস্পতি আপনাকে শেখাচ্ছেন ভোগের বাইরে গিয়ে পরিপূর্ণতার আস্বাদ নিতে। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে, পরিবার, কণ্ঠ ও সম্পদের ঘরে। এখানে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার মধ্যে এমন একটা বাকশক্তি জাগিয়ে তুলতে পারেন যা মানুষকে অনুপ্রাণিত করে, পরিবারের শান্তি ফিরিয়ে আনে, এমনকি অর্থনৈতিক দিকেও ইতিবাচক পরিবর্তন আনে। আপনার বলা প্রতিটি কথা যেন আশার বীজ বপন করে। এই সময় সেই সম্ভাবনাই রয়েছে। এখন প্রশ্ন, কেন দেবগুরু এমন একটি ঘরে এসেছেন যেখানে চ্যালেঞ্জ বেশি? কারণ সব থেকে বড় আলো সেই ঘরেই জ্বলে যেখানে অন্ধকার বেশি। এই বৃহস্পতি চাইছেন আপনি রোগ, ঋণ, বিরোধের মতো কঠিন জায়গাগুলোতেও আশার আলো খুঁজে পান, আপনি বিজয়ী হন। আপনি যেন বুঝতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় বিজয়। এই সময় আপনি নিয়মিত স্বাস্থ্য রুটিন, আর্থিক সচেতনতা ও মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলে বৃহস্পতি আপনাকে এমন একটি ভিত্তি দিচ্ছেন যার ওপর আপনি বহুদিন ধরে সফলতা গড়ে তুলতে পারবেন। তাই বলি, যেখানে সবাই বাধা দেখে সেখানে গুরু আশীর্বাদ খোঁজেন, যেখানে সবাই ক্লান্ত হয় সেখানে গুরু ধৈর্যের পরীক্ষা নেন। আর আপনি যদি এই সময় নিজেকে সামলে উঠতে পারেন, তাহলে আগামী সময় আপনারই হবে। জীবন যেমন ক্লাসরুম, তেমনি বৃহস্পতি একজন নীরব শিক্ষক। তিনি ঠিক সময় মতো পাঠ দেন, আর আপনি যদি মন খুলে সেই পাঠকে গ্রহণ করেন, তাহলে ষষ্ঠ ঘরও আপনার আত্ম উন্নয়নের পবিত্র ভূমি হয়ে উঠতে পারে। মকর রাশির একাদশ ও চতুর্থ ঘরের অধিপতি, ইচ্ছা শক্তি ও শান্তির রক্ষক। প্রথমে শুনলে ভয় লাগতে পারে, মঙ্গল অষ্টম ঘরে। মনে হতেই পারে দুর্ঘটনা, হঠাৎ সমস্যা, পারিবারিক অস্থিরতা। কিন্তু মনে রাখবেন, মঙ্গল কখনো ধ্বংস করতে আসে না, তিনি রূপান্তর ঘটাতে আসেন। এই মঙ্গলই আপনাকে শেখাতে পারেন, যা ভাঙে তাই গড়ে ওঠার আগে প্রস্তুত হয়। অষ্টম ঘরে মঙ্গল ভয় নয়, প্রস্তুতির সময়। আপনার জীবনে এমন কিছু অভ্যন্তরীণ স্তর এখন উন্মোচিত হচ্ছে, যেগুলি এতদিন হয়তো চাপা দিয়ে রেখেছিলেন ভয়ের, দুঃখের কিংবা অপরিচিতির কারণে। কিন্তু এখন সময় এসেছে সেই সমস্ত চাপা পড়া অনুভূতি, পারিবারিক অস্পষ্টতা, এমনকি আর্থিক গোপন টানাপোড়েন, সমস্ত কিছুর সাথেই আপনাকে নতুন করে বোঝাপড়া করতে হবে। মঙ্গল চাইছেন আপনি ভেতরের সমস্ত অবশিষ্ট বাধা ছিঁড়ে নিজেকে নতুন করে নির্মাণ করুন। তাই মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার একাদশ ঘরে। আপনার ইচ্ছা, বন্ধু, স্বপ্ন সমস্ত কিছুকে লক্ষ্য করছে মঙ্গল। তার বার্তা স্পষ্ট, তুমি চাইলে সবই সম্ভব, কিন্তু তোমার ইচ্ছের শিকড়টা কতটা গভীরে গেঁথে আছে এটা তোমাকে জানতে হবে। এখন এমন সময় যখন কিছু পুরনো সম্পর্ক ছেড়ে ফেলে নতুন লক্ষ্য ঠিক করতে হবে। হয়তো প্রাপ্তির পথ কিছুটা ঘুরপথে, কিন্তু যদি আপনি জেদ ও পরিশ্রম দিয়ে এগিয়ে যান, তাহলে মঙ্গল আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে, পরিবার, অর্থ, ভাষা। এই সময় আপনার অর্থনৈতিক স্থিতি আগের চেয়ে কিছুটা চাপের থাকলেও আপনি যদি গোপনে সঞ্চয় ও ধৈর্য ধরে এগোন, তাহলে হঠাৎ এমন কিছু সুযোগ পেয়ে যাবেন যা আগে ভাবেননি। এবং ভাষার দিকেও সতর্ক হন। মঙ্গল আপনার কথার ভেতর আগুন ভরে দিচ্ছেন। এখন সেই আগুন দিয়ে আলো জ্বালাবেন না ছাই করবেন, সেটা আপনার বেছে নেওয়ার সময়। একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার তৃতীয় ঘরে। আপনার সাহস, যোগাযোগ, ছোট ভাই বোন এবং মনোবল, এগুলোকে এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মঙ্গল। হয়তো আগে আপনি যেসব কাজ এড়িয়ে গেছেন সেগুলোর মুখোমুখি হতেই হবে এখন, কিন্তু জানবেন এই ঘরে মঙ্গলের দৃষ্টি মানে নিজেকে প্রস্তুত করা সেই সমস্ত বাধা পার করার জন্য যেগুলি আপনার বিকাশের পথে বাধা হয়ে আছে। আপনাকে সাহসী হতে হবে, কিন্তু সেই সাহস যেন স্নায়বিক ধৈর্যের সঙ্গে মিশে থাকে। এখন হয়তো আপনি ভাবছেন, একই তৃতীয় ঘরে শনিদেব, তারপরে আবার মঙ্গলের দৃষ্টি।
এই সময়টা কি নেতিবাচক না ইতিবাচক? উত্তর একটাই, হ্যাঁ। যদি আপনি রূপান্তরের অর্থ বোঝেন, মঙ্গল বলছেন ভয়ের চেয়ে প্রস্তুতি বড়। আপনি হয়তো বাইরের দুনিয়ায় চুপচাপ ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন, কিন্তু এই সময় আপনি যদি নিজের দুর্বলতাগুলো চিনে ফেলেন আর নিজেকে নতুন করে গড়ার প্রস্তুতি নেন, তাহলে এই অষ্টম ঘরের মঙ্গলই আপনাকে ভবিষ্যতের শিলাভিত্তি দিয়ে দেবেন। মনে রাখবেন, অন্ধকারে যতটা ভয় তার চেয়ে বেশি সম্ভাবনা, আর যাকে আপনি বিপদ ভাবছেন সেই হতে পারে নতুন সূচনার ইশারা। অতএব এই সময় আপনার আত্মবিশ্বাসী হবে আপনার ঢাল, আর মঙ্গল হবেন সেই তরবারি যে তরবারি আপনার ভয়ের শিকড়গুলিকে কেটে ফেলবে। পঞ্চম ঘর, এটা যেন হৃদয়ের আঙিনা, যেখানে ভালোবাসা, শিল্প, সন্তান ও ভবিষ্যতের স্বপ্নেরা দোল খায়। আর এই ঘরে ফিরে এসেছেন গুরুশ্রেষ্ঠ শুক্র, যিনি নিজেই এই ঘরের মালিক। ভাবুন তো, একদা নিজের হাতে তৈরি করা বাগানে আবার ফিরে এসে তিনি দেখছেন গাছগুলো কতটা বড় হয়েছে, কতটা যত্ন চাহিদা তাদের, আর কতখানি প্রেমে তারা বেড়ে উঠেছে। এই সময়টা আপনার জন্য যেন এক হৃদয়ের উৎসব। নিজের ঘরে ফিরে আসা শুক্রের শুভ ইঙ্গিত। শুক্র যখন নিজ ঘরে থাকেন তখন তিনি সবচেয়ে খুশি থাকেন। এই অবস্থান বোঝায় আপনি এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে ভালোবাসা, কল্পনা, আবেগ এবং সৃজনশীলতা আপনার জীবনে জেগে উঠেছে। হয়তো অনেকদিন ধরেই আপনি নিজের চাওয়া পাওয়ার কথা ভুলেই গিয়েছিলেন, হয়তো নিঃশব্দে শুধু দায়িত্ব পালন করেছেন, কিন্তু এবারে সেই মন খোলা হাসি, সেই স্বপ্ন দেখা চোখগুলো আবার জেগে উঠতে চায়। একাদশ ঘরের দৃষ্টি রয়েছে গুরুশ্রেষ্ঠ শুক্রের, অর্থাৎ ইচ্ছা পূরণের পথগুলো কিন্তু প্রশস্ত হচ্ছে। গুরুশ্রেষ্ঠ শুক্রের দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে, লাভ, মনের বাসনা, সামাজিক জাল ও ভবিষ্যতের সাথীদের ঘরে। এই দৃষ্টিতে এক গভীর সংযোগ আছে। আপনার হৃদয়ের ভেতরে যে সত্যিকারের ইচ্ছাগুলো ছিল সেগুলো এবার বাস্তবে রূপ নিতে পারে। হয়তো সঙ্গীত, লেখা, আঁকা কিংবা কোনো শিল্প আপনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে, অথবা যার জন্য আপনি অপেক্ষা করছিলেন সে মানুষটি আপনার জীবনে আসতে পারেন। তবে শুধু প্রেম নয়, এটি এমন একটি সময় যখন ব্যবসায়িক অংশীদারিত্ব বা ক্রিয়েটিভ প্রজেক্টগুলোও সামনে এগোতে পারে। আপনি যাদের সাথে যুক্ত হবেন তাদের সাথেও হৃদয়ের একটি সম্পর্ক গড়ে উঠতে পারে। এটি একটি খুব সম্ভাবনাময় সময়। গুরুশ্রেষ্ঠ শুক্র এখানে বসে শুধুমাত্র বাহ্যিক প্রেমের কথা বলছেন না, তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন তোমার ভেতরে সেই শিশুটা যে কল্পনা করতে ভালোবাসে সেও তো আমারই অংশ। তার কণ্ঠস্বর শুনছো তো? এমন এমন কিছু শুরু হতে পারে, যেমন আপনার ভালোবাসার সম্পর্ক যা মজবুত এবং সম্মান নির্ভর হবে, সৃজনশীল বা ক্রিয়েটিভ উদ্যোগ যা আপনার আত্মাকে খুশি করবে, এমনকি সন্তান পরিকল্পনা বা সন্তানদের সাথে গভীর মানসিক যোগাযোগও বাড়বে। এই সময় যেন আপনার আত্মার আঙিনায় বসন্ত এসেছে। হয়তো আপনি এখন বুঝে উঠতে পারেননি, কিন্তু ভেতরে ভেতরে অনেক রঙিন ফুল গজিয়ে উঠেছে। অসাধারণ এক যোগ, মকর রাশির সপ্তম ঘরে বুধ, যিনি এই জাতকের ষষ্ঠ ও নবম ঘরের অধিপতি। একদিকে কর্ম, ঋণ ও প্রতিদ্বন্দ্বিতার স্বামী, অন্যদিকে ভাগ্য, দর্শন, উচ্চশিক্ষা এবং গুরুবাদের কর্তা। আর তিনি এখন বসেছেন সম্পর্ক, চুক্তি, সহচর, বৈবাহিক জীবন এবং সমাজের মুখোমুখি হয়ে ওঠার ঘরে, অর্থাৎ সপ্তম ঘরে। সপ্তম ঘর মানে শুধু বৈবাহিক সম্পর্ক নয়, এটি সেই দরজার মতো যেখান থেকে আপনি বাইরের দুনিয়ার সঙ্গে সত্যিকারের সংযোগ ঘটান। এখন এই দরজার সামনে এসে দাঁড়িয়েছেন বুধ, যিনি আপনার ভাগ্য, প্রতিযোগিতার অধিপতি। এই সময়টা যেন মনের আয়নায় নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখার মতো। বুধ মানে যোগাযোগ, বিশ্লেষণ, যুক্তি এবং কৌশল। তিনি যখন সপ্তম ঘরে থাকেন তখন সম্পর্কগুলোতে আবেগের চেয়ে যুক্তি, ভাবের চেয়ে কথোপকথন বেশি গুরুত্ব পায়। এখন আপনি শুধুমাত্র অনুভব করে নয়, বিশ্লেষণ করেও সম্পর্ক গড়তে চাইবেন। এমনকি এমন কাউকে আকর্ষিত হতে পারেন যিনি প্রখর বুদ্ধি সম্পন্ন, শিক্ষিত, অথবা যার সাথে আপনার মানসিক সংযোগ প্রবল। এবং এটাও সম্ভব আপনি নিজেই সেই সঙ্গীর কাছে এক দর্শনের প্রতিনিধি হয়ে উঠতে পারেন। তবে বুধের সপ্তম ঘরে অবস্থানে নবম ঘরেরও কিছু প্রভাব রয়েছে। যোগাযোগে ভাগ্য জেগে যাচ্ছে। নবম ঘরের প্রভু হিসাবে বুধ বলছেন তোমার ভাগ্য এই মুহূর্তে কথোপকথনের মাধ্যমে নির্ধারিত হয়। হয়তো কারোর সাথে এক গভীর আলোচনায় আপনার নতুন সুযোগের দ্বার খুলে যেতে পারে। বিদেশ সংযোগ, উচ্চশিক্ষা, অনলাইন লার্নিং বা এমন কোনো মেন্টর বা গুরু যার কথা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি। এই সময় যাদের সাথে যুক্ত হবেন তাদের মাধ্যমেই ভাগ্য বদলের ইঙ্গিত রয়েছে। ষষ্ঠ ঘরের অধিপতি হিসাবে বুধ এটাও দেখাচ্ছেন আপনার সম্পর্ক বা অংশীদারিত্বের দায়িত্ব, কাজের ভাগ বা কখনো কখনো টানাপোড়েন জড়াতে পারে। কিন্তু যেহেতু বুধ নিজে বিশ্লেষণকারী, তাই আপনি এইসব সংকটকে এক ধরনের প্রবলেম সলভিং মিশন হিসাবে দেখবেন। আপনার কর্মক্ষেত্রেও এই যোগ চুক্তি, কনসালটেশন বা আলোচনার মধ্য দিয়ে বিষয়টি নিয়ে যেতে পারেন। আপনি কৌশলী হলে অবশ্যই সেসব ক্ষেত্রে জয়ী আপনি হবেনই হবেন। প্রথম ঘরে দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠপতি এবং নবমপতি বুধের, অর্থাৎ নিজেকে বুঝে ওঠার সময়। বুধের দৃষ্টি এখন আপনার আত্মপরিচয়ের ঘরে, অর্থাৎ প্রথম ঘরে। আপনি কেমন, আপনি কি ভাবেন, আপনি কি চান, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আপনাকে অন্য মানুষের চোখে নিজেকে দেখতে হবে। এই যেন আয়নার মতো। আপনার সঙ্গী, অংশীদার, সহকর্মী বা প্রতিপক্ষ তারা যা বলছে সেটাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে, কারণ
তারা হয়তো আপনাকে এমন কিছু বুঝিয়ে দিতে চলেছেন যে আপনি নিজে নিজে কখনোই বুঝতে পারতেন না। বুধ বলছেন সম্পর্ক মানে শুধু আবেগ নয়, সম্পর্ক মানে বোঝাপড়া, শোনা, জানতে চাওয়া আর একসাথে এমন কিছু খুঁজে নেওয়া যা একা কখনোই পাওয়া যেত না। এই সময় আপনি যদি মন খুলে কথা বলেন, মুক্তির জায়গা থেকে সিদ্ধান্ত নেন, তবে আপনি কেবল সম্পর্কই গড়বেন না, নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমরা অনেক কষ্ট করে এই বিশ্লেষণগুলি আপনাদেরই জন্য নিয়ে আসি, কিন্তু কখনো কখনো কি হয়, আমাদের করা এই প্রতিবেদনগুলি সময় মতো আপনাদের কাছে পৌঁছয় না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে কি হবে, আমরা যখনই মকর রাশি নিয়ে কোনো প্রতিবেদন দেবো অবশ্যই সেই ভিডিওটি আপনার কাছে সবার প্রথম চলে যাবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, আবার কেউ জানতেও পারে না। আর আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।